আর তুমিও তো একজনকে পছন্দ করো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? মায়ের জন্য করেছি, আর সেই লোক হাওয়ায় মিলিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাচ্ছি না। আর আমি তো আর আগের মতো নেই, আমার শরীরে দাগ। ইসমাম প্রচন্ড রেগে গেল আর আজরার কবজি চেপে বলল, আরেকবার এইসব কথা বললে থাপড়ে তোমার গাল চাপা লাল করে ফেলবো। বেশি পাকনামো করো না। লাগছে। লাগার জন্যই ধরেছি। তোমার আমি আছি না, সেই ছেলেকে কেন লাগবে? রাবিশ। আপনি কি বলছেন কিছুই বুঝি না। আপনি তো এমনিতেও কিছুদিন পর থাকবেন না। প্রেমিকার বিষয়টা ব্যক্তিগত জীবনের সাথে জড়িত, তাই। হুম, তুমি এখনো আমার ব্যক্তিগত জীবনের অংশ হতে পারোনি। যেদিন পারবে সেদিন আমার মুখে বলতেও হবে না, তুমি এমনিতেই বুঝতে পারবে। সেদিন আজরা ভার্সিটিতে পৌঁছে গেল। ওরিয়েন্টেশন ক্লাস অনেক আগে শেষ হয়েছিল। আজরা ক্লাসে গিয়ে বসলো। ইসমাম কয়েকজনের সাথে তার পরিচয় করিয়ে দিল। আজরার কাছে সবকিছুই নতুন লাগছে। ইসমামের নিজেরও মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। ইসমাম ক্লাসে এসে বসলো। তার সব বন্ধু একত্রে বসে আছে। এখনো কেউ ইসমামের বিয়ের কথা জানে না, জানলে এতক্ষণে তাকে বিরক্ত করে জ্বালিয়ে মারতো। প্রিয়াকে দেখলো চোখ মুখ কুঁচকে বসে আছে। প্রিয়াকে এভাবে চোখ মুখে ঘন বর্ষার আধার নামিয়ে বসে থাকতে দেখে ইসমাম প্রিয়াকে ডাকলো। কি হয়েছে তোর? কি ব্যাপার? আমি তোর পিছনে বসে আছি বলে এমন চোখ মুখ কুঁচকে বসে আছিস? তুই কোন ক্ষেতের মূলা রে, যে তোকে দেখে চোখ মুখ কুঁচকে বসে থাকতে হবে? যদিও তুই অনেকটা দেখতে মূলার মতো সাদা, আর তোর মাথার চুলগুলো সেগুলো দেখতে মূলার ওপরের পাতার মতো। এখন বিরক্ত করবি না তো। ইসমাম জাহিনকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে বলতো? এই সুশীলটা এমন ঘাড় তেরার মতো জবাব দিচ্ছে যে? আরে আর বলিস না, ওর প্রিয় স্যারের ক্লাস শুরু হবে একটু পরে, এজন্য রেগে অ্যাটেম বোম হয়ে আছে। প্রিয় স্যার মানে? তুই তো এই কয়দিন ক্লাসই আসিসনি। প্রিয়া একটা প্রিয় স্যার হয়েছে, নাম নীরব হাসান। তুই জানিস কি হয়েছিল? ওই দিন আমাদের প্রিয়ার নাকি ক্যাম্পাসে অবলা নারীর মতন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। নায়িকা সাবানার মতন সে বেহুশ হয়ে যাচ্ছিল, আর তখন নায়ক জসিমের মতন নীরব হাসানের আগমন ঘটল। তারপর নীরব হাসান তাকে দুহাতে নায়কদের মতন তুলল আর বলল, হৃদয়ের ব্যথা ছাড়া আর কোথায় আছে তোমার ব্যথা? তারপর জানিস আমাদের কৃতজ্ঞতা প্রিয়া তাকে কি বলল? সে বলল, ছাড় বান্দর, পুরুষ মানুষের মতন নারীর শরীরে ছোঁয়ার ধান্দা করিস, তোকে আমি কসম করে বলছি জুতার মালা পরাবো। ইসমাম অবাক হয়ে বলল, সিরিয়াসলি? তুই আমাদের একজন সম্মানিত স্যারকে এই কথা বলেছিস? কোথাকার স্যার রে? আমি তোকে আগে কখনো দেখেছি? আর এমন ছোকরা পোকরাদের দেখলে কি বোঝা যায় যে স্যার? আমি কিভাবে বুঝতাম? তুই স্যারকে সুদর্শন বললি আকার ইঙ্গিতে। আরে কাহিনী এই পর্যন্তই শেষ না। তারপর লোক তার ওয়ালেট ফেলে গেল। তারপর আমাদের উপকারী প্রিয়া আপা ব্যক্তিগত উদ্যোগে সেই ওয়ালেট ডিপার্টমেন্টে জমা দিল। তারপর নীরব হাসান স্যার সেই ওয়ালেট ডিপার্টমেন্টের কোনো মেয়ে ওয়ালেটকে জমা দিয়েছে তা খুঁজতে খুঁজতে অবশ্যই জানতে পারলো যে নারীর শরীর স্পর্শ করার বিশাল অপবাদ সে পেয়েছিল। তার পদতলাতেই তার মতন থুক্কু ওয়ালেট ফেলে এসেছিল। সে পেটে পেটে কৃতজ্ঞতা স্বরূপ যেই বাক্যগুলো সাজিয়ে নিয়ে এসেছিল তা রমজান মাসের বাঙ্গির মতন শরবত হিসেবে গিলে ফেলল। রাগে ক্ষোভে নীরব স্যারের পেটে একটু একটু মেদ জমা হতে থাকলো। তারপর প্রথম দিন যখন ক্লাসে পিয়াকে দেখলো তখন সে ভাবলো মেদ বেড়ে পেট মোটা হয়ে গেছে। তোর মেরুর বরফের মতোই মেদ গলানোর প্রয়োজন, যার জন্য দরকার উত্তপ্ত আগুন। তবে সেটা প্রকাশ করলো না। তারপর আর কি, যা দুর্ঘটনা হওয়ার হলো। প্রিয়া একদিন ক্লাসে অমনোযোগী হয়ে তার ভাবনার সাগরে বৈঠা নাড়াচ্ছিল, আর নীরব স্যার সেই সুযোগে ইচ্ছা মতন ডিটারজেন্ট ছাড়া প্রিয়াকে ধুয়ে দিল এবং শরীরে স্পর্শ না করে, আর প্রিয়া হয়ে গেল মেদ ঝর্ণার যন্ত্র। ইসমাম সব কথা শুনেও কোনো উত্তর দিল না। তার কাছে বিষয়টাকে কেমন অদ্ভুত লাগলো। প্রিয়া এক দেখাতে কাউকে এসব বলার মেয়ে না। ভাবতে ভাবতে ক্লাসে নীরব নামের লোকটা প্রবেশ করলো। ইসমাম দেখলো লোকটা হাসি হাসি মুখ নিয়ে আছে। তার নামটা নীরব হলেও তিনি নীরব না। তার নামটা নীরব না হয়ে সৌরভ টাইপের কিছু হওয়া উচিত ছিল, বা দীপ্ত। নীরব একটা গাম্ভীর্যপূর্ণ নাম। যাই হোক, নাম নিয়ে গবেষণা করতে ইসমামের ভালো লাগছে না।
তবে সে আর চোখে একবার তার সামনে বসা প্রিয়ার দিকে তাকালো, আরেকবার নীরবের দিকে। পড়ার ফাঁকে ফাঁকে প্রিয়া আর নীরব একজন আরেকজনের দিকে চোরা চোখে তাকাচ্ছে। ইসমাম অবাক চোখে তাকিয়ে আছে। ইসমামের মন কেন যেন চট করে অঙ্ক কষতে লাগলো। দুয়ে দুয়ে মিলে 4 করার চেষ্টা করলো, কিন্তু না, কিছু বুঝে উঠতে পারলো না। সেদিনকার মতো ক্লাস শেষ করলো। ইসমামের আগেই আজরা বাড়ি চলে গিয়েছে। বাসায় গিয়ে গোসল শেষে আজরার রুমে এসে দেখলো আজরা গাদা গাদা বইপত্র গোছানোর চেষ্টা করছে। আজরা হয়তো মাত্র গোসল করেছে। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। বিড়বিড় করে কি কি যেন বলছে, মাঝে মাঝে হাতও নাড়াচ্ছে। ইসমামের মনে হলো একটা আস্ত গোলাপ ফুল সেই ঘরে সুবাস ছড়াচ্ছে। আজ রোজ আসবো? জি আসুন। কি ব্যাপার, এতগুলো বই কোথা থেকে নিয়ে এলে? কিনে নিয়ে এলাম নীলক্ষেত থেকে। নীলক্ষেত? কার সাথে গিয়েছিলে? আমাকে তো বলনি। নাবিল ভাইয়ার সাথে গিয়েছিলাম। আমার থেকে টাকা কেন নাওনি? আমি আপনার থেকে টাকা কেন নিব? আপনার নিজের টাকা আছে, আপনি তো নিজের ফুপার টাকায় চলেন। তোমার কি মনে হয় আমি তোমার দায়িত্ব নিতে পারবো না জেনেও বিয়ে করেছি? আমাদের বিয়েতে তোমাকে যে দেনমোহরের টাকাটা দিয়েছি, যদিও সেটা পরিমাণে কম ছিল, সেটা কিন্তু আমার টাকা, আমার টিউশনির টাকা। প্রাইজ মানি টাকাগুলো একত্র করে দেনমোহরের ব্যবস্থা করেছিলাম। যদিও উদ্দেশ্যটা দেনমোহরের ছিল না, জমিয়েছিলাম কোনো ভালো একটা কাজে ব্যবহার করার জন্য। আর বিয়ে থেকে ভালো কাজ আর কি হতে পারে বলো? কি? এত টাকার মালিক আপনি? আগে জানলে আপনাকে হাইজ্যাক করতাম। আপনাকে কিছু প্রশ্ন করার আছে। আবার প্রশ্ন? সময় করে করব। সত্যি সত্যি উত্তর দেবেন, কেমন? প্রশ্ন এখনই করো। না, এখন করব না। ঠিক আছে। আর শোনো, এরপর থেকে তোমার যে কোনো দরকারে আগে আমাকে বলবে। তুমি এখন আমার স্ত্রী, আমরা স্বামী স্ত্রী, সুতরাং এখন মেজো মামার থেকে টাকা চাওয়া বড়ই বেমানান আর অন্যায়ও বটে। কিন্তু আপনি তো... সহজ হিসাব বোঝো। আমার জীবনে খরচ বলতে আপাতত তেমন কিছু নেই। তোমার যা লাগবে তা আর আমার টুকটাক দরকারি জিনিসপত্র আমি যে পরিমাণ আয় করি তাতে সেটা হয়ে যাবে। কেননা আমাদের বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, খাবার দাবারের খরচ হিসেবে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। শুধু তোমার আমার প্রয়োজনীয় জিনিস এতটুকুই। স্বামী হিসাবে আমি তা করতে পারবো বলেই তোমাকে বিয়ে করেছি। কিন্তু আমাদের বিয়েটা তো... আবার একই কথা, বারবার একই কথা টেনে এনো না তো। তুমি আমার স্ত্রী, যতদিন না আমরা আলাদা হচ্ছি ততদিন তুমি আমার স্ত্রী। সুতরাং তোমার ভরণ পোষণের দায়িত্ব শরীয়ত মোতাবেক আমার উপর। নেক্সট টাইম থেকে আর একটা টাকা মেজো মামার থেকে নেবে না, তাহলে খারাপ হয়ে যাবে। কিন্তু তোমার প্রয়োজন আমাকে বলবে। আই রিপিট, যে কোনো ছোট থেকে ছোট প্রয়োজন। আজরা আর কিচ্ছু বলল না, চুপ করে রইল। আজকাল ইসমাম নামক ব্যক্তিটা আজরাকে উঠতে বসতে মনে করাতে থাকে সে তার স্বামী, অথচ আজরার জীবনে কিছুই বদলায়নি। তবে সমাজের মানুষের খারাপ কথা এখন তার আর শুনতে হচ্ছে না, এই ঢের। তবে আবার শুনতে হবে তার বিচ্ছেদের পর। এভাবে দেখতে দেখতে দিন কেটে গেল। প্রায় 6 মাস হয়ে গেল আজরা এখন এই বাড়িতে। সে সবার সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে। সে কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে, তবে পুরনো আজরা হয়ে উঠতে পারেনি। তার বাবা মা এতে খুশি। ইসমাম আর আজরার দেখা হয় খুব কম। আজরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর ইসমাম ঘরে বাহিরে পরিশ্রম করে। শুধু সারাদিন ইসমামের সাথে দেখা হয় বলতে গেলে তখনই যখন সে আজরাকে পড়াতে বসে। 1 বা 2 ঘন্টার বেশি না। সারাদিনে আর দেখাই পাওয়া যায় না। আজরার মাঝে মাঝে মনে হয় ইসমামের সাথে একটু কথা বলতে মন চায়। ইসমাম কেন আগের মতো তার সাথে হেসে কথা বলে না, বসে না। শীতকাল নিজের পেখম মেলতে শুরু করে দিয়েছে আবহে। সানা আজরার রুমে এলো লাফাতে লাফাতে। আজরাপু আজরাপু, কি হয়েছে বল? চলো না বাইরে ব্যাডমিন্টন খেলতে যাই, সবাই খেলছে। কে কে খেলছে? তনিমা ভাবি আছে, আমি আছি, নাবিল ভাই আছে। চলো না, তুমি হলে আরেকজন হবে। চলো চলো। আমার এখন খেলতে ইচ্ছে করছে না। তুমি তো ব্যাডমিন্টন অনেক ভালো খেলো, চলো না। আচ্ছা ঠিক আছে,
ইরাদের বাগানে বড় ব্যাডমিন্টন কোর্টের ব্যবস্থা করা হয়েছে। মূলত শীতকালে 2 গাছে দড়ি দিয়ে নেট বাঁধা হয় যেন বাচ্চারা খেলতে পারে। আজরা সানা খেলছে। নাবিল বলল, এই সানা তুই সর, এই জলহস্তির সাথে আমাকে খেলতে দে। অনেক দিন ধরে জলহস্তির সাথে খেলি না, আজকে তোকে হারিয়ে ছাড়বো মুটকি। গবরখোর বলে কি রে? খেলার এক পর্যায়ে ফেদারটা গিয়ে একটা উঁচু গাছে আটকে গেল। আহা ভাইয়া, কি করলি এটা? তোর সাথে খেলতে গিয়ে একটা ঝামেলা বাঁধলো। হাত পা ছাড়া ঝামেলার দোকান তুই। চুপ কর জলহস্তি, বসে বসে খেয়ে তোর গায়ে এত শক্তি হয়েছে যে তুই এক বাড়িতে ফেদার দূর আকাশে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছিস। তোর স্লিপার দিয়ে আমি আজকে ফেদার বানাবো। আজরা দৌড়ানো শুরু করলো। এভাবে দৌড়াদৌড়ি এক পর্যায়ে নাবিল আজরার পা থেকে স্লিপার খুলে নিতে সক্ষম হলো। নাবিল তার স্লিপারটা দিয়ে ফেদার বরাবর ছুড়ে দিল আর তা গাছে আটকে গেল। সন্ধ্যা হতে চলল। ইসমাম ছাত্র পড়িয়ে বাসায় আসছিল। তাদের খেলাধুলা এবং চিৎকার চেঁচামেচি দেখে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। আজরার সেদিকে খেয়াল নেই। সামনে থেকে ইসমাম আসছে। আজরা নিশানা এবার সঠিক দিকে লাগলো। ফেদার নিচে পড়ল ঠিকই, কিন্তু ইসমামের মাথা হয়ে। আর আজরার স্লিপার সই করার পর সেটা ইসমামের নাক বরাবর লাগলো। ইসমাম আরেকটু সামনে যেতে চাইলে একটা জুতো এসে ঠাস করে তার মাথার উপর পড়ল। ইসমামের নাক লাল হয়ে আছে। ইসমাম হাত ভাঁজ করে রাগী চোখে আজরার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, আজকে এই হাফ মেন্টালটার হাতে আমার কুপকাত হওয়া নিশ্চিত। আজরার পরনে একটা স্কার্ট ছিল। আজরা স্কার্ট গুটিয়ে বলল, রেডি স্টেডি 1 2 3। সরি ইসমাম ভাই, আমি আর জীবনে এরকম করব না। কথাগুলো বলে আজরা বাসার ভেতরে চলে গেল। ইসমাম ভ্যাবলা হয়ে গেল। এই মেয়েটা আবার আমাকে ভাই বলল, এখনো ওর ভাই হই আমি? নাবিল ইসমামের কাঁধে হাত রেখে বলল, আরও কর শখের নারী বিয়ে, এখন শখের নারী থেকে ভাই ডাক শোন। এভাবে বলতে থাকলে মামা ডাক শোনা থেকে কেউ বিরত রাখতে পারবে না। আমাদের বিয়ে 6 মাস হতে চললো, ও এখনো আমাকে ভাই ডাকছে। উফ, কি জোরে বাড়ি দিয়েছে, ডাকে ব্যথা করছে। তোর বোনকে ভাই ডাকার জন্য পস্তাতে হবে, দেখিনিস? আজরার রুমে খিল দিয়ে বসে আছে। আজকে সে দুনিয়া এদিক ওদিক হলেও দরজা খুলবে না। ভাই ডাকটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। উনি তো নাকে অনেক বেশি ব্যথা পেয়েছেন, তার অসাবধানতার জন্য এত কিছু। আজরা, তাতে আমার কি? আজরা নিচে খাবার নিতে এসেছে। তার ফুপির কানে কানে বলল, আমাকে প্লেটে খাবারটা জলদি দাও, আমি আমার ঘরে যাব। তাড়াতাড়ি করো তো ইরাবতী, আমি একটা ঝামেলায় পড়েছি। তোমার ছেলে তার প্রতিশোধ নেবে, তাই আমাকে পালাতে হবে, জলদি করো। আজরা খাবার নিয়ে তার রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। গায়ের ওড়নাটা খুলে একটানে বিছানায় ফেললো। ইসমাম ভাইয়ের নজর থেকে আজকের মতো বেঁচে গিয়েছি। নিজের স্বামীকে ভাই বলছো কোন লজিকে? লজ্জা শরম নেই? পেছনের আওয়াজটা শুনে আজরার বুক কেঁপে উঠল। আজরা বিছানার দিকে তাকিয়ে নিজে আঁতকে উঠল। ওড়নাটা ইসমামের মুখে ছুঁড়ে ফেলেছে। ইসমাম 1 কদম 2 কদম করে এগোতে লাগলো আর আজরা পেছাতে লাগলো। এভাবে করতে করতে আজরা পড়ার টেবিলের সাথে একদম লেগে দাঁড়ালো। ইসমাম কাছে এসে তার কোমর আঁকড়ে ধরলো। আজরা ভয়ে ঢোক গিলছে। তার হৃদস্পন্দন আজকে বাধা মানছে না। নিজের পরিমিত গতি কত আগে অতিক্রম করেছে কে জানে। ইসমামের চেহারার ভঙ্গিতে কেমন একটা মাদকতা বিরাজ করছে। ইসমাম আজরার কানে ঘোর লাগা মৃদু স্বরে বলল, ভাই ডেকে ডেকে যে টর্চার করছো, তার জন্য আজকে তোমাকে একটা ছোট শাস্তি দিব। এরপর থেকে ভাই ডাকলে এটা কি শাস্তি দেবে এই লোকটা? আবার তুলে আছাড় দেবে নাকি? আমি এখন এখান থেকে সরবো কি করে? আমি আপনাকে ভাই ডাকতে চাইনি ইসমাম ভাই, আপনি বেরিয়ে গিয়ে। আবার তোমাকে তো। আজরা ভয়ে চোখ বন্ধ করে আছে, কিন্তু কিছুক্ষণ পর ইসমাম সেই সময় যা করেছে তা আজরার রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাতের ঘটনা। আজরা তখন ভয়ে হাত দুটো মুঠো করে চোখ বন্ধ করে ফেলেছিল। ভেবেছিল এক্ষুনি একটা থাপ্পড় এসে তার গালে পড়বে, কিন্তু না। হঠাৎ তার ঠোঁটে সিক্ত এক বস্তুর ছোঁয়া পেল। স্পর্শটা ক্রমে গভীর হতে লাগলো। কিছুক্ষণ পর চোখ খুলে দেখলো ইসমামের অধর তার অধর ছুঁয়েছে।
আছে। ইসমামের বাম হাতটা তখনও আজরার কোমরে, ডান হাতটা আজরার গালে রাখা, চোখ দুটো বন্ধ। আজরা তাকিয়ে দেখলো, সুন্দর লাগছে দেখতে। ক্রমান্বয়ে তা আরো গভীর হতে চলেছে। আজরার সারা শরীরে ইলেকট্রনিক শক লাগার অবস্থা। লজ্জা ভর করলো তরুণীর সমস্ত কায়া জুড়ে। ইসমাম তাকে প্রথম স্পর্শ করলো, তাও আবার এত গভীরভাবে। স্পর্শটা অনাকাঙ্ক্ষিত ছিল। ইসমাম 6 মাসে তো তার ধারের কাছেও ছিল না যত্ন ব্যতীত। ইসমাম আজরাকে ছেড়ে দিল। আজরার সারা শরীর, হাত পা ঠান্ডা হয়ে আছে। ইসমামের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ইসমাম কিছুটা ঝুঁকে আবার তার কাছে এলো। আজরা পিছিয়ে গেল। ইসমাম তাকে টেনে ধরে এনে কানে কানে ফিসফিসিয়ে বলল, তুমি চাইলে আমাকে দিনে রাতে আরো 10-12 বার ভাই ডাকতে পারো।